يا نور الهلال أقبل تعال فالشوق طال والقلب سما نحو السماء আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিহি চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, শুরু করছি তার নামে যিনি পরম করুণাময় ও দয়ালু। আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এবং সালাম। লুইজিয়ানা অঙ্গরাজ্য থেকে, আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্য থেকে আপনার দর্শকদের প্রতিও সালাম আমার। অনেক হ্যাঁ, ধন্যবাদ ফারাজ ভাই। বেশ তো কয়দিন পরে আমরা আমরা মিলিত হচ্ছি। যে আমার ব্যস্ততার জন্যেই আমি গত কয়েকদিন প্রায় মাসখানেক আসতে পারি নাই আপনাদের সামনে, সেই জন্য দুঃখিত। তো কথা না বাড়িয়ে শুরু করি একেবারে। আমরা যে যে জন্য আজকে এখানে হাজির হয়েছি, আপনারা সবাই জানেন সারা বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। ইরান ও ইসরায়েলে কি হচ্ছে, এটাই এখন সবার মনে প্রশ্ন। সবার মনে আরো প্রশ্ন, আমেরিকা কি এই যুদ্ধে ঢুকবে? ইরান কেন পারমাণবিক বোমা আজও বানায় নাই? বা ইরানের গুপ্তচরেরা এত দুর্বল কেন? আমাদের সবার মনে এই ধরনের প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। ক্রিকেট খেলার সময় যখন আমরা সবাই ক্রিকেট পণ্ডিত হয়ে যাই, ঠিক একইভাবে আমরা এখন সবাই এক একজন সমর বিশারদ। আসলে যুদ্ধের খবর পাওয়া বা যুদ্ধের মোড় কোন দিকে যাবে, এইটা কিন্তু খুব সহজ কোনো কাজ না। এটা বেশ এর জন্য নজর তীক্ষ্ণ থাকার লাগে, বুদ্ধিবৃত্তি ব্যবহার করার লাগে। সেই উদ্দেশ্যে সেই যুদ্ধ কোন কি হয়েছে বা কোন দিকে যাবে সেই ব্যাপারে আলোচনা করার জন্য আমাদের মাঝে আজকে হাজির আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি অ্যাট আলেকজান্ড্রিয়ার বাঙালি প্রফেসর জনাব ডক্টর সুলতান পারভেজ। পারভেজ ভাই, আপনাকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পারভেজ আপনার ভাই, দর্শকদেরও শুভেচ্ছা। হ্যাঁ। যুদ্ধ তো ফাইনালি শুরু হয়েই গেল। হুম, হুম। আহ ইসরায়েল ইরানে অ্যাটাক করে ফেললো। তো আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, এই যে 7 দিন ধরে, অলমোস্ট 7 দিন, এক্স্যাক্টলি 7 দিন ধরে যে যুদ্ধটা হলো, এটা কিভাবে প্রোগ্রেস হয়েছে যদি সংক্ষেপে আমাদেরকে একটু জানাইতেন, ও, লেটেস্ট আপডেট সহকারে। তাহলে শুরু করতে হয়। শুরু করার একটা ভালো আহ, সময় মনে হয় ট্রাম্পের ভিজিট সৌদি আরব, কাতার, আরব আমিরাতের যে ভিজিট, মানে আরব আরব দেশে তার ভিজিটটা, সেখান থেকে শুরু করি। জি। আমার ভিজিটটা দেখে সেই একই কথা মনে হলো যে আমি আসলাম, আমি দেখলাম, আমি জয় করে নিলাম। একটা কোনো শোরগোল না হয়ে, একটা বুলেট ফায়ার না করে সমস্ত আরব সাম্রাজ্যকে আমরা তার পায়ের তলায় আমরা দিয়ে দিলাম। আমরা মানে আমাদের ধর্ম, আমাদের রাজ্য, আমাদের সবকিছু, আমাদের ইভেন পরিবার, আমাদের কালচার, সবকিছু মানে তাদের হাতে তুলে দিলাম। আমি একটা ঘটনা উল্লেখ করি, মানে আপনার ইরানি বিপ্লবের সময়, আমি জানি না তখন আপনারা কেমন ছিলেন, কত বয়স ছিল আপনাদের জি জি, আমি ফলো তখন করতাম। আপনার। আমি তখন 9-এর ছাত্র, আচ্ছা, কিন্তু আমি ফলো আচ্ছা, আচ্ছা, করতাম। সরি, আচ্ছা, গুড। ম্যাট্রিক পরীক্ষা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে হয়তো আপনার মনে আছে যে ইমাম খোমেনি একটা কথা বলেছিলেন ওদের সাথে, যে চুক্তিটা হয়েছিল, আমি চুক্তির কথা বলছি, যেগুলো চুক্তি, সেই চুক্তিতে বিশ্লেষণ করলে দেখা যায় যে আমেরিকানদের একটা কুকুর, মানে যারা যে আমেরিকানরা ইরানে থাকে, তাদের একটা কুকুরের যে আহ, অধিকার এবং তার সম্মান, তার থেকে ইরানের সম্মান অনেক নিচে ছিল। এবং ওটা চুক্তিগুলো এরকম, আমেরিকার সাথে আমাদের যে চুক্তিগুলো হয় সেগুলো এরকমই হয়। এবং ইরানি বিপ্লবের কারণ তো এগুলোই। জি এখন সে চুক্তির মধ্যে এরকম ছিল, বিশ্লেষণ করলে উনি বিশ্লেষণ করে দেখিয়েছিলেন যে যদি আপনার আম, আহ, একজন ইরানি যদি একটা আমেরিকানের কুকুরকে যদি গাড়ি দিয়ে ধাক্কা দেয়, তাহলে তার বিচার হবে, শাস্তি হবে, জেলে যাবে। আর যদি একটা আমেরিকানদের কুক, কুক মানে কি বাসার চাকর বেসিকলি, সে যদি ইরানের শাহকে ধাক্কা দিয়ে মেরে ফেলে, তার কোনো শাস্তি হবে না।
চিন্তা করতে পারেন আমাদের এই চুক্তিগুলো, আমাদের যে এই বিদেশের সাথে, পশ্চিমা দেশের সাথে আমাদের যে চুক্তিগুলো হয়, সেখানে আমাদের মুসলমানদের জীবনের মূল্যগুলো কোথায় আমাদের নিয়ে যাওয়া হয়। এবং এই জন্যই তো মুসলমানদের কোনো জীবনের কোনো মূল্য নাই। তাদেরকে হত্যা করলে সেখানে মানবাধিকার হয় না। তো এরকম যখন অবস্থা, এবং দেখেন আমাদের কিছু মনে করেন না আর কি, আমাদের ওলামারা এগুলো না বলে আমাদেরকে এই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারপরে তোমরা হাঁটুন কি বলে গিরার নিচে কাপড় উঠবে কি উঠবে না, ওয়াজ শোনো, সিএনএন শোনো, এটাই তোমাদের রাইট। এইভাবে যখন সমস্ত মুসলিম বিশ্বের যখন এই অবস্থা, তখন পৃথিবীতে একটি মাত্র দেশ এই প্রতিবাদে মাথা উঁচু করে দাঁড়াতে চাচ্ছে, এবং সেটা হচ্ছে ইরান। এবং এরা আহ, আপনি আহ, মধ্যপ্রাচ্যে আপনি দেখেন মরক্কো থেকে শুরু করে ওমান, কাতার, সৌদি আরব, সমস্ত দেশ, ইভেন আপনাদের পাকিস্তান, বাংলাদেশ বলেন, তুরস্ক বলেন, সবারই একই অবস্থা। সবাই এই চুক্তি চুক্তি করে তাদের সবকিছু, আমাদের সবকিছু ওদের হাতে তুলে দিয়েছে। আমরা এখন ওদের সেবাদাস, গোলাম হয়ে আছি। এই পরিস্থিতিতে আপনার আমেরিকা, এই পশ্চিম বিশ্ব ইরানের সাথে তাহা আবার চুক্তি করতে চাচ্ছে এবং আলোচনায় তারা বসতে চাচ্ছে, এবং সেখানে তারা বেসিক্যালি এটাই বলেছে যে ওই সমস্ত ম্লেচ্ছ, ছোট লোক, গরিব, কপরদেহীন এই আহ, কি বলে আহ, গাজাবাসী এবং ইয়েমেনবাসী, ওই সমস্ত লোকের সাথে না থেকে আমাদের সাথে আসো, আমরা তোমাদেরকে সবকিছুই দিব, আমাদের জি। ভোগবিলাস, তোমরা ওই শ্বেত পাথরের প্রাসাদে থাকতে পারবা, সমস্ত ভোগবিলাস দেখো, যারা চেয়ে দেখো আমাদের সাথে যারা আছে, তারা, তাদের নেতারা কত সুখে আছে। সেটাতে যখন রাজি হলো না, তখন তো তাদের আহ, একটা কিছু করতে হয়, তা না হলে তো এই একটি মাত্র দেশ এটাকে যদি সরিয়ে ফেলতে পারে, তাহলেই তো সমস্ত, অ্যাটলিস্ট সমস্ত মুসলিম বিশ্ব তাদের কবজার মধ্যে আসে। তো যখন আহ, এই অবস্থা যখন, তখন ইভেন আমেরিকার যে পেন্টাগন এবং জেনারেলরা, তারাও রাজি ছিল না সরাসরি সামরিক অ্যাডভেঞ্চার করা ইরানে। দেখেন, হাতি ঘোড়া গেল জল, ছুঁচো বলে কত জল। ইসরায়েল বললো একাই সে করবে, কেউ না করলে সে একাই করবে, এবং সে পারবে আহ, সরকার পতন করতে ইরানে। যে যে ঘটনাটা শুক্রবারে হয়েছিল, গত শুক্রবারে, যে ইসরায়েলিরা আক্রমণ করেছিল, তার মূল মূল উদ্দেশ্য ওই আপনার নিউক্লিয়ার এনরিচমেন্ট বা নিউক্লিয়ার ওয়েপন বানানো, এগুলো তো সব ছুতা আর কি। এগুলোর আসল কারণ ছিল না, আসল কারণটা ছিল সরকার। তারা, তাদের প্ল্যানটা ছিল যে আহ, নেতৃত্বস্থানীয় লোকদেরকে কিছু মেরে ফেলে তাদেরকে, ইরানি জনগণকে আহ্বান করবে, জেগে ওঠো তাহলে সব পরিবর্তন হয়ে যাবে, এরকম তারা স্বপ্নের জগতে বাস করছিল আর কি। তো সেটা যখন ফেল হলো, তার আংশিক মানে 6 জন ইরানি জেনারেল এবং আরো 6 জন বিজ্ঞানীকে হত্যা করার মাধ্যমে আহ, এইটা অসম্পূর্ণ থেকে গেল জিনিসটা। তখন তো তারপরের ঘটনা তো সবাই জানেন, ইরান তার প্রতিশোধ নিচ্ছে, প্রতিশোধ শুরু করলো। ইভেন মানে আমরা যারা আহ, আমি জানি না কিভাবে তা উল্লেখ করবো আর কি, অনেকেই আর কি, আমাদের মধ্যে বেশিরভাগই, তারা মানে বলতে লাগলো যে ওই শুক্রবারে এখন ইরান কি করবে, এখন তো ইরানের সব শেষ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। ইরান যে এরকম ভাবে উঠে দাঁড়াবে, এরকম ভাবে প্রতিহত করতে পারবে, এবং শুধু তাই না, তা পরাজিত করতে পারবে, এটা তাদের মানে বহু লোকেরই ধারণা হয় নাই। জি। তা এখন আপনার আপনার এখানকার অবস্থা হলো যে আহ, ইরান, আমেরিকা সরাসরি যুদ্ধে জড়াবে কি জড়াবে না, সেটা নিয়ে এখন এরা আহ, দুভাগ হয়ে গেছে, এবং আমার মনে হয় জড়াবে না। এবং ইসরায়েল এখন ধ্বংসের পথে। এখন ইসরায়েল হলো আহ, নিজে আর পারতেছে না, এখন আমেরিকাকে হাতে পায়ে ধরছে তাকে বাঁচানোর জন্য। অবস্থাটা এখন এরকম। তো সংক্ষেপে এতটুকুই বললাম। এখন জি। আপনি হয়তো বিস্তারিত আমরা যেতে জি পারি ভাই, হয়তো পয়েন্ট বাই আমরা পয়েন্ট। যদি ইসরায়েলের প্রথম আক্রমণটা খেয়াল করি, তারা একবারে ইরানের 6 জন জেনারেল, মানে তাদের আইআরজিসির হেড, তাদের
হুম হুম আর্মি নেভি এয়ার ফোর্সের যে হেড, এদেরকে তো হত্যা করলে, সঙ্গে 6 জন বড় বিজ্ঞানী, মানে 12টা টপ প্রায়োরিটি অ্যাসেটকে তারা একবারে হত্যা করে। এবং এর পিছনে মূল কারণ হচ্ছে যে আম, ইরানে অবস্থিত মোসাদ অপারেটিভ, যারা মোসাদের হয়ে যারা কাজ করে, তারাই ড্রোন হামলা করেছে এবং তারা ইরানিয়ান এয়ার ডিফেন্সকে নিউট্রালাইজ করে ফেলেছিল, জ্যাম করে ফেলেছিল। যার ফলে হুম হুম ইরানিয়ান হুম। এয়ার ডিফেন্স ওদের ইসরায়েলি আক্রমণের কোনো সতর্ক বার্তাও দিতে পারে নাই, আর্লি ওয়ার্নিং যেটা বলে, বা হুম হুম। ওদেরকে প্রতিহতও করতে পারে না। এই জন্য তারা ফ্রি গোতে একবারে এইগুলা এই ধ্বংসযজ্ঞ চালাতে পেরেছে। তে আপনার কাছে আমার প্রশ্ন হলো যে ইরান তো এত, যেমন আমরা সবাই এখন বুঝতে পারতেছি, আক্রমণে যখন যেতে পেরেছে, এখন কিন্তু ইসরায়েলের মতো পরাশক্তিকে এই 6 দিনের ভিতরে বলতে পারেন যে মাটির সঙ্গে মিশে। তো এদের ইন্টেলিজেন্স, গুপ্তচর বৃত্তি এত দুর্বল কেন? এটা আসলে এক হলো আপনার আহ, সাভাক নামে ওদের যে ইন্টেলিজেন্স ছিল, জি আর মোসাদ, একসময় এরা একসাথে কাজ করতো এবং খুবই এদের মধ্যে দহরম মহরম ছিল। এখনো সেই ইয়েটা, আহ, সূত্রটা এখনো রয়ে গেছে। এবং আহ, একটা শ্রেণী তো রয়ে গেছে আপনার, যারা এই ইসলামী বিপ্লবের বিরুদ্ধে উঠে মানে দিন রাত্রি কাজ করে যাচ্ছে। এখন অনেক সময় আপনার ইন্টেলিজেন্স, মানে ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স দুর্বলই বলবো আমরা, কিন্তু একটা একটা ফ্রি সোসাইটিতে আপনার সবকিছুই তো মানে কন্ট্রোল করা যায় না। এই ধরনের ঘটনা হতেই পারে, এমন কোনো ওরা এমন মানে আসলে আপনি যদি দেখেন এমন কোনো মানে স্বাভাবিক আহ, খুব অল্প ইয়েতেই কিন্তু তারা এটা সাকসেসফুল হয়েছে। মানে জি তারা এমন কোনো দুর্ভেদ্য বা এমন কোনো একেবারে অজানা কিছু করেছে, সে সে ব্যাপারটা কিন্তু সেরকম না। তারা কিছু ড্রোন তারা ওখানে অ্যাসেম্বল করতে পেরেছিল এবং ড্রোন দিয়ে ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেমটাকে অকেজো করে ফেলেছিল আর কি। জি এখন এটা ধরেন রাশিয়ার বেলাও তো তারা ইউক্রেন সেটা একই জিনিসই কিন্তু করেছিল আর কি জিনিসটা। তো সেটা হয়তো মানে অভিনব, এটা আগে এটা হয় নাই। আর এগুলো বন্ধ করা আসলে খুব ডিফিকাল্ট। আপনার যদি ঘরে শত্রু থাকে তাহলে আপনার, ইভেন আপনি যদি আমাদের রসুল্লাহ সাল্লামও আপনার তার মৃত্যুর মাত্র 2 বছর আগেও তাকে একটা হত্যার করার চেষ্টা করা হয়। আপনি বোধহয় জানেন এটা, যে জি জি আকাবাতে তাকে এবং অভিনব উপায়ে তাকে পাহাড় থেকে ফেলে দিয়ে তাকে এরকম একটা, এবং সেটা যদি আল্লাহর সাহায্য না আসতো তাহলে তো মানে, সুতরাং জি এই এই ধরনের গুপ্ত হত্যা, গুপ্ত আহ, আহ, কর্মকাণ্ড, এগুলোকে মানে বাধা দেওয়াটা বা এগুলোকে একেবারে নিশ্চিহ্ন করাটা খুব ডিফিকাল্ট আর কি। এগুলো জি জি অনেক অনেক ধরা পড়ার পরে তাহলে এদের উপযুক্ত শাস্তি, এটাই হলো আপনার মনে হয় ডিটারেন্স। এবং ডেফিনেটলি ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স হয়তো আরো সতর্ক করতে হবে এবং একই ভুল যেন আবার না হয় সেটাই মানে দেখতে হবে আর কি। জি জি অনেক ধন্যবাদ। ওই ঘটনার পরে কিন্তু ইরানিয়ান কাউন্টার ইন্টেলিজেন্স অনেক সক্রিয় হয়েছে এবং অনেক মোসাদ অপারেটিভকে তারা গ্রেপ্তার করেছে এবং জেলে পুরেছে। তাদের হুম হুম। অনেকগুলা কারখানা ওরা ক্যাপচার করে ফেলেছে, দখল করে নিয়েছে, যে ওদের ড্রোন হ্যাঁ ফ্রোন হ্যাঁ তারা যা বানাচ্ছিল। এটা একটা ভালো সাইন যে তারা প্রথমে যে সেট ব্যাকটা হলো, সেই সেট ব্যাক থেকে রিকুপারেট করে তারা এখন অ্যাটাকিং মোডে যেতে পেরেছে। আলহামদুলিল্লাহ, এটা বড় খুশির হ্যাঁ খবর। হ্যাঁ 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 তো আপনার সেটাই কাছে হলো নেক্সট প্রশ্ন হচ্ছে যে আপনি তো ফিজিক্সের প্রফেসর, তো আমরা জানি যে কোনো প্রজেক্টাইল মিসাইল যদি ছোড়া হয় তাহলে ওরা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। ওটাকে প্যারাবোলিক বলা হয়, হাইপারবোলিক বা সেমি সার্কেল, যেভাবে হোক বিভিন্ন ধরনের পথ ফলো করে। কিন্তু হ্যাঁ আমরা গত প্যারাবলিক পাথ। 7 দিনে দেখলাম ইরানি মিসাইল গুলো প্রথম দিকে ওই রকম পথই ফলো করতেছিল, কিন্তু এখন আজকে যে মিসাইলটা ইউজ করছে বা গতকাল যে মিসাইল ওই গুলো ইউজ করছে, ফাতা ফাতা হ্যাঁ, হ্যাঁ ফাতা হ্যাঁ এবং সিজিল,
এই দুই ধরনের যে মিসাইল ছিল ওদের ট্রাজেক্টরি কিন্তু হাইপারবোলিক বা প্যারাবোলিক না। এটা আকাশে উড়ে নাচে, ডিরেকশন হ্যাঁ, পথ চেঞ্জ ওয়েভি। করতে পারে। হ্যাঁ, 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 তো হ্যাঁ, এইটা হ্যাঁ। কিভাবে সম্ভব আপনি কি একটু বুঝাবেন? ও, এটা আপনার যে যে আপনার অ্যাকচুয়ালি যে টার্গেটটা সেটা আমি হুম, আমি যতটুকু মানে দেখেছি আর কি, আমি একেবারে অত ডিটেইল দেখি নাই জিনিসটা। তো আপনার ওদের টার্গেট যেটা থাকে সেটা ওই প্যারাবোলিক পাথের যে এন্ড পয়েন্টটাতেই টার্গেটটা থাকে। মাঝখানে ওরা আপনার একটা ঢেউ খেলানো একটা ওদের যে কন্ট্রোল সিস্টেম যেটা থাকে, আহ, যে ফ্ল্যাপগুলো থাকে যেটা দিয়ে ওরা মানে ওই যে ছোট ছোট পাখা যেগুলো থাকে সেগুলো দিয়ে যেগুলো ওর গতিপথটা নিয়ন্ত্রণ করতে পারে, মিসাইল যেগুলো সেগুলো আপনার ওই ওদের একটা কম্পিউটার প্রোগ্রাম দিয়ে আপনার ঢেউ খেলানো একটা পাথ ওরা ওটা ওরা ওরা তৈরি করে আর কি, যাতে করে স্ট্রেইট প্যারাবোলিক পাথ না ফলো করে তারা একটা ঢেউ খেলানো ওয়েভি একটা প্যাটার্নে ওরা আঘাত করে আর কি। জি। ব্যাপারটা আচ্ছা। এরকমই। ব্যাপারটা ফিজিক্সটা খুব কমপ্লিকেটেড না, খুব সিম্পল আর কি। এটা অ্যারোডাইনামিক্স, এরা বাতাসকে ইউজ করে। বাতাসের এরোপ্লেন যেরকম তাদের পাখা দিয়ে তারা গতি পরিবর্তন করে সেরকমই এটা, শুধু আপনার ওই প্যারাবোলিক প্যাথটা ফলো না করে তারা একটা প্যারাবোলিক পাথের আশেপাশে তারা ওরকম একটা ওয়েবি একটা প্যাটার্ন একটা করে নেয়, যাতে করে আপনার এই ইনকামিং মিসাইল যেগুলো ডিফেন্স এয়ার ডিফেন্সে সেটা ও হিট করতে না পারে, তাকে অ্যাভয়েড করার জন্য আর কি। হ্যাঁ, জি। হ্যাঁ। আচ্ছা, আমরা যারা দেখেছে, ওই যে আমি তো আহ, এই গত 7 দিন বলতে গেলে অর্ধেক সময় ভিডিও দেখছি। আমি কয়েকটা চ্যানেল ফলো হ্যাঁ, করে হ্যাঁ, হ্যাঁ। তাদের হুম, হুম। লাইভ, অনেক হ্যাঁ, সময় দেখি। হ্যাঁ, লাইভ, হ্যাঁ। অনেক সময় জাস্ট রেকর্ডেড ভিডিও হুম, গুলা হুম। দেখি। মানে এদের মিসাইলের পাওয়ার, স্পিড এবং ধ্বংস করার ক্ষমতা যে এত বেশি, এটা কিন্তু আমরা জানি। আমরা সবাই অবাক হুম। হয়ে দেখলাম যে এরা কোত্থেকে এই জিনিস পাইলো। মাত্র 45 বছর হলো তারা স্বাধীন হয়েছে, তারা এত উন্নত করলো কি করে? কিন্তু এর বিপরীতে দেখেন, ওদের বিমান বাহিনীকে কিন্তু যুদ্ধে দেখা যায়নি। তারা কি বিমান বাহিনীকে উন্নত করেনি, না করতে পারেনি, না করেছে এখনো নামায়নি? কোনটা আপনার কাছে মনে হয়? ও, আচ্ছা। ইরানের ওই যুদ্ধ ট্যাকটিকটা আপনার এই কনভেনশনাল ট্যাকটিক থেকে একটু ডিফারেন্ট আর কি। এখন ইরান যে যুদ্ধ কৌশল সেটা আসলে আমাদের যুদ্ধ কৌশল, কোরআন শরীফে কিন্তু অনেক কিছুই আছে, আমাদের যুদ্ধ কৌশলের বহু কিছু কিন্তু কোরআন শরীফে আছে। এবং ইরান আহ, সেরকমই মানে যুদ্ধ কলা কৌশল ফলো করে। দেখেন আপনার এই যে মিসাইল যুদ্ধটা, এই আহ, পুরোপুরি ইরানের পরিকল্পনা এটা কিন্তু। কেউ যদি বলে না এটা সোভিয়েত ইউনিয়নের আইডিয়া বা চায়নার আইডিয়া, কিন্তু এটা না। আপনার পশ্চিমা বিশ্ব কিন্তু আপনার মিসাইল যুদ্ধে ওরা কিন্তু তেমন কোনো গবেষণা চিন্তা বা স্ট্র্যাটেজি কিন্তু করে নাই। মিসাইল বেসড ওদের না, ওদের কিন্তু এয়ারক্রাফট বেসড। জি। একটা কারণ হয়তো টাকা পয়সার ব্যাপার আছে, মানে এই ডিফেন্স ইন্ডাস্ট্রি তাদের প্লেন বিক্রি করতে হবে, প্লেনগুলো তো অনেক এক্সপেন্সিভ, এবং ওখানে পয়সা ইনকামের একটা ব্যাপার বোধহয় আছে এটা। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো আগে যেটা ছিল, যেটা হলো মিসাইলের আইসিবিএম দূরপাল্লার মিসাইল, যেটা তার মেইন প্রবলেমটা ছিল আপনার অ্যাকিউরেসিটা ছিল। আপনার একই। অ্যাকিউরেসিটা কখনো আচ্ছা। অ্যাকিউরেসি মানে মানে অ্যাকুরেটলি হিট করার যে জি, জি, পিন নির্ভর হতো। পয়েন্ট হিটিং নির্ভরটা ছিল না, এটা ছিল না। এবং ওদের সবার ধারণাই ছিল যে এটা বোধহয় সম্ভব হবে না এত দূরে, কারণ এটাকে ফায়ার করতে হয় আপনার সেই অ্যাটমসফিয়ারের উপরে উঠিয়ে দিয়ে তারপরে আপনার ওইটা নিচে নামাতে হয় আর কি। এবং তারপরে আবার ওয়ারহেডটা সেপারেট হয়ে যায়। অ্যাকুরেসিটা এরকম পিন পয়েন্ট করা সম্ভব, এটা একটা প্রবলেম ছিল। তারপরে আপনার আহ, এই টেকনোলজি, একটা মিসাইল করা অনেক এক্সপেন্সিভ এবং শ্রমসাধ্য এবং সময়সাধ্য ব্যাপার ছিল। এখনো তাই। একটা মিসাইলের মধ্যে আপনার একটা বম থাকে, তারপরে মানে ওয়ারহেড বলি আমরা, তারপরে একটা গাইডিং সিস্টেম থাকে, একটা ইঞ্জিন থাকে, তারপরে ওকে ফুয়েল ভরতে হয়, এবং সবকিছু একবারে ওয়ান টাইম ইউজ। একটা মিসাইল ফায়ার করে দিলেন, বাস ওটা শেষ হয়ে গেল। তো এখন ওরা কেউ ভাবতে পারে নাই যে মিসাইল দিয়ে এরকম ভাবে যেটা
আপনার এয়ারক্রাফটের পরিবর্তে এয়ারক্রাফট এবং আর্টিলারি এর কম্বিনেশন করে আপনার ইভেন যে আহ, এই মিসাইল দিয়ে করা সম্ভব, এবং এরকম তারপরে আপনার গণহার এত পরিমাণে মিসাইল প্রডিউস করা এবং সেগুলোকে ইউজ করা এইভাবে, এটা কেউ কিন্তু ভাবে নাই। কিন্তু ওই তখন ইরান এটা ভেবেছিল আপনার সেই যে প্রথম গালফ ওয়ারে যখন আপনার ইরাকিরা যখন একটা কি মিসাইল, স্কাড মিসাইল ছুড়ে আপনার 200 সামথিং বা 100 সামথিং আমেরিকানদেরকে হত্যা করতে পেরেছিল একটা মিসাইল দিয়ে। মানে সারা যুদ্ধে তারা যেগুলো পারে নাই, একটা মিসাইল হিট করে যখন তারা এই সাফল্য অর্জন করেছিল, তখনই ইরানিয়ানরা বুঝতে পেরেছিল যে এই মিসাইলটাকে যদি তারা যুদ্ধে ব্যবহার করতে পারে তাহলে, এবং এই প্রবলেমগুলো যদি সলভ করতে পারে, অ্যাকুরেসি প্রবলেম, তারপরে আপনার সস্তায় প্রডিউস করার প্রবলেম এবং ম্যাসিভ ইউজ করার প্রবলেম, এগুলো যদি সলভ করতে পারে তাহলে এটা একটা মোক্ষম একটা আপনার অস্ত্র হবে, এবং এটা সবকিছুই অন্য সবকিছুকে আর কিছু লাগবে না কাইন্ড অফ থিং আর কি। না আপনার ইনিশিয়াল যে যেটা আর্টিলারি এবং বম্বিং করে যেটা সফট করে দেয় আর কি, যেটাকে বলে সফেনিং, শত্রুকে সফেনিং করা, গ্রাউন্ড ইনভেশনের আগের যে পরিস্থিতি তৈরি করা, তার জন্য আপনার এটা একটা মোক্ষম একটা ইয়ে হবে। এবং সেটাতে তারা একদম 100% সাকসেসফুল। এবং হ্যাঁ, তাদেরকে কিন্তু চায়না এবং রাশিয়া কিন্তু তাদেরকে অনুসরণ করছে, ইটস নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর হ্যাঁ, হ্যাঁ। পারভেজ ভাই, আপনার এই উত্তর শুনতে শুনতে আমার খন্দকের যুদ্ধের কথা মনে পড়লো। বদরের যুদ্ধে হুম, হুম। হেরে এবং ওহদ যুদ্ধ জিততে না পেরে পুরা মুশরিক আরব বিশ্ব এক হয়ে মদিনা আক্রমণ হ্যাঁ, হ্যাঁ। করতে এসেছিল। এত সেটা বড় সবচেয়ে বড়, যে তখনকার সময় যে সবচেয়ে বড় সবচেয়ে বড় এবং কোয়ালিশন ছিল, যে সবচেয়ে সবচেয়ে বড় কোয়ালিশন এগেনস্ট মুসলিম এটা। যে মুসলিম মানে ওখানে নন মুসলিম, জু, খ্রিস্টান সবাই সবাই মিলে ছিল। জি জি কোয়ালিশন জি ছিল। জি। Yes, হ্যাঁ, তো হ্যাঁ। রসুলুল্লাহ সাহাবাদের সঙ্গে পরামর্শ করতেছিলেন যে কিভাবে মদিনাকে ডিফেন্ড করা যাবে, প্রতিরক্ষা করা যাবে। হুম, তো আরবের সব সাহাবা এক কথা বললেন। তখন সালমান ফার্সি, যার বাড়ি হচ্ছে হুম, হুম, ইরানে, অরিজিনালি হুম, ইরান, হুম, তো উনি বললেন যে হে আল্লাহ রসুল, আমাদের দেশে পরিখা খনন করে, খন্দক হুম, খনন হুম, করে করে ডিফেন্স করে, আপনি ওটা হুম, ট্রাই করতে পারেন। তো রসুল্লাহ তার আরবের সাথীদের কথা না শুনে শুনেছিলেন সালমান ফার্সির কথা। হুম, আবার সেই একই সালমান ফার্সির উত্তরসূরিরা এখন নতুন একটা ট্যাকটিক্স এনেছে, যেটা আগে কেউ করে নাই। একটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমরা দেখলাম মিসাইল কি করতে পারে, আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখলাম ড্রোন কি করতে পারে। রাশিয়ার মতো পরাশক্তি ইরানের ড্রোন ব্যবহার করেছে ইসের বিরুদ্ধে, ইউক্রেনের বিরুদ্ধে। তো এটা একটা বিশাল একটা রেভলিউশন মনে হয় আমার কাছে। তো যাক, প্রশ্নটা নিশ্চয়ই। হচ্ছে আপনার কাছে, প্রশ্নটা আবার আমি করতেছি, ইরানের বিমান বাহিনী কি একদমই দুর্বল নাকি না, নাই নাকি, মানে আমার কোনো আইডিয়া নেই, আপনার কি আইডিয়া আছে যে ওদের বিমান বাহিনীর অবস্থাটা কেমন? রিলেটিভলি দুর্বল বলবো এই জন্য যে ইরানের বিমান বাহিনী তো আপনার এখনো পুরোপুরি নিজস্ব সবকিছুর উপরে নির্ভরতা নিয়ে আসতে পারে নাই। এখনো তো তাদের এখন আহ, প্রধান বিমান হচ্ছে আপনার সুকয়, যেটা রাশিয়ান সুকয় যারা জি বিমান, এবং তাদের যে নিজস্ব বিমান তার মধ্যে আমরা এখনো তার কেরামতিটা কিন্তু আমরা এখনো দেখি নাই। জি তাদের যে বিমান সেটা হলো চালকবিহীন বিমান তারা তৈরি করেছে আর কি। জি জি এবং এখানে বিমানের যে আপনার মিসাইল ভার্সেস যে বিমানের বোমিং এর বিমানের যে কতগুলো অসুবিধা সেগুলো আমরা বলি নাই। সেগুলো হলো কি আপনার, প্রথমত এটার একটা চালক, মানুষ এটাকে চালাতে হয়, একটা মানুষের আহ, জীবনের ঝুঁকি থাকে। জি এক এক নম্বর। এবং একটা পাইলট তৈরি করতে কিন্তু অনেক 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 জি মানে খরচ এবং ট্রেনিং এবং প্রশিক্ষণ এবং অনেক সম্পদ, বিরাট একটা সম্পদ আর কি। এবং ওই প্লেনগুলোকে রাখা, সেগুলোকে মেনটেন করা, এগুলোর ঝামেলা কিন্তু যে মিসাইলের কিন্তু এগুলো নাই আর কি, না? জি জি তো এখন ইরান হয়তো সেই জিনিসগুলোকে ওভারকাম করে হয়তো তার যে তৈরি করা বিমান সেটা হলো কিন্তু চালকহীন বিমান। আমরা কিন্তু এখনো সেটা দেখি নাই, এবং সেটা দেখবো। আর যখন এই
যখন এই বিমান প্রতিরক্ষাগুলো আপনার ইসরায়েলের এবং জর্ডানের প্রতিরক্ষাগুলো যখন ভেঙে পড়বে বা আর মানে দুর্বল হয়ে পড়বে, তখন হয়তো আমরা দেখব যে ইরানের বিমানগুলো, চালকহীন বিমান বা আচ্ছা, চালক সহ বিমানগুলো, তখন তাদের ভূমিকাগুলো দেখতে পারবো হয়তো, মনে করা হচ্ছে আর জি কি। ভাই, আশা কিন্তু করি বিমান ছাড়াও তো তারা যেগুলো করছে, বিমানের তো আসলে দরকার হচ্ছে না, তাই না? বিমানের যে কিন্তু যে দরকার আমি হচ্ছে না। সেই প্রশ্নে আসছি, আলটিমেটলি কিন্তু আসবে মনে হয়, সেই প্রশ্নগুলো পরে করব। তবে হুম। আশা করি সেখানে ইরান চমক দেখাতে পারবে যে না, তারা বিমান বাহিনীও রেডি করে ফেলেছে। তো মনে হয়, এখন হ্যাঁ। মূল মূল যে আলোচনাটা হচ্ছে এখন সারা বিশ্বে, আমরা নিজেরা ভিডিওতে দেখেছি যে ইসরায়েল চরম ভাবে মার খাচ্ছে। ইভেন আজকে আপনার হুম, এখানে হুম। বসার আগে বেশ কয়েকটা ভিডিও দেখলাম, হ্যাঁ, হ্যাঁ, ইসরায়েলিরা মিছিল করছে এবং বলছে, ইরান উই আর সরি, স্টপ দি অ্যাটাক। যারা বলছে যে ইরান আমরা দুঃখিত, আমাদেরকে বাঁচাও, তোমরা যুদ্ধ বন্ধ করো। তো এখন ইসরায়েল হচ্ছে আমেরিকার প্রক্সি, যে আমেরিকার হয়ে সারা জীবন কাজ করছে। এখন আগে কিন্তু মানে মুভমেন্ট দেখেই বোঝা যেত যে কি হবে। কিন্তু ট্রাম্প ট্রাম্প হচ্ছেন আনপ্রেডিক্টেবল একজন মানুষ। হুম, 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 উনি একবার এটা বলেন, সকালে এটা বলেন, তো বিকালে তার ঠিক উল্টা কথা বলেন। তো হুম। আপনার এই তার কথাবার্তা থেকে কি মনে হয়, খুব সংক্ষেপে বলুন, কারণ আরো বেশ কয়েকটা প্রশ্ন আছে, যে তারা মানে কি যুদ্ধে আসবে কি আসবে না? আমি আমার মনে হয় আসবে না। কারণগুলো আমি বলছি কেন আসবে না। প্রথমত, যুদ্ধে আসাটা কিন্তু ট্রাম্পের উপরে, একার উপরে ডিপেন্ড করতেছে না। যুদ্ধে আসার ডিসিশনটা মেইনলি পেন্টাগন নেবে এবং আমেরিকার জেনারেলরা নেবে, এবং তারা অনেক আগের থেকেই কিন্তু তারা এটার বিরোধী। তারা কিন্তু এটার পক্ষে না। এবং এখন আমেরিকার রাজনৈতিক সমাজও কিন্তু দুটো ভাগ হয়ে গেছে, একটা পক্ষে এবং বিপক্ষে, এবং তাদের মধ্যে বিতর্ক চলছে। না 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 যাওয়ার কারণটা হচ্ছে, যদি আমেরিকা চলে আসে, আসলে আমেরিকা কিন্তু সরাসরি কিন্তু পার্টিসিপেট তো করতেছে, এমন না যে তারা করতেছে না। আপনি যদি দেখেন, অস্ত্র হলো আমেরিকার, প্ল্যান হলো আমেরিকার, ইন্টেলিজেন্স হলো আমেরিকার, ইভেন পাইলট যারা যারা প্লেন চালায় যাচ্ছে, তারাও ডুয়েল সিটিজেনশিপ, তারা হয় আমেরিকার সিটিজেন এবং বা বা পশ্চিমাদের সিটিজেন। এবং তারা তার মানে কি, তারাও তো আমেরিকান, এবং তারাও কিন্তু আমেরিকার এখানেই প্রশিক্ষিত, এই ওয়েস্ট পয়েন্টের ট্রেনিং। এবং তারাও অনেকেই আমেরিকান সেনাবাহিনীতেও তারা সার্ভিস করেছে, এরকম আছে আর কি। তাহলে আমেরিকা তো সরাসরি পার্টিসিপেট অলরেডি করতেছে, কিন্তু মানে প্রকাশ্যে অফিসিয়ালি তারা এটা ডিক্লারেশনটা দিচ্ছে না। আচ্ছা, আপনার কিন্তু সেটাও দিচ্ছে না। আরো কতগুলো কারণ আছে, যেমন ধরেন, যদি আসে, তাহলে কিন্তু ইসরায়েল তো 6 দিন টিকে আছে, ওরা 6 ঘন্টা কিন্তু টিকে থাকবে না। কারণ ওরা ছোট 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 আমেরিকানরা, দেখে না, হুতিদের কাছে কিন্তু তারা পরাজিত হয়েছে। ওরা কিন্তু ছোট ছোট ঘাঁটি, অ্যাবাউট 50টা আমি যখন গুনেছিলাম সেই ওবামার আমলে, ইয়ের চারিদিকে, ইরানের চারিদিকে অ্যাটলিস্ট 50টা ঘাঁটি। এবং সেগুলো ছোট ছোট এলাকা, সেগুলো ইসরায়েলের মতো বড় না। এবং সেখানে সব সামরিক লোকজন থাকে ওখানে, একেবারে ইচ্ছা মতো সেখানে মিসাইল দিয়ে গুঁড়িয়ে দেওয়া যাবে, এবং এর জন্য কয়েক ঘন্টা লাগার কথা ইরানের আর কি। তো এরকম এরকম লজ্জাস্কর পরাজয় পৃথিবীর সামনে আমার মনে হয় না কোনো আমেরিকান জেনারেল এটা নিতে চাবে। এক নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো যে, আমি দুই তিনটা কারণ দিচ্ছি, যে এটা একটা রেড লাইন হতে পারে, এবং এটা হয়তো ইরান তাকে জানিয়ে দিছে যে আমেরিকা যদি যেদিন বমিং শুরু করবে, হয়তো সেই দিনই আপনি জানেন বোধহয়, ওদের মজলিস অলরেডি এটা পোস্টপোন করে রাখছে, ওদের এনপিটি থেকে বের হয়ে আসার জি, চুক্তিটা বাতিল করে দিবে তারা। এবং তখন তারা এনপিটি থেকে বের হয়ে আসবে, এবং 2-1 দিনের মধ্যে তারা যদি নিউক্লিয়ার বম পরীক্ষা করে, তাহলে কি হলো? তাহলে তাহলে যে কারণে তারা বলতেছে যে আমরা ইরানে অ্যাটাক করলাম, জি, তো সেটাই তো তাহলে ইরান হয়ে যাচ্ছে। তো এইসব কারণে আমার মনে হয় না যে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমি চাই যে আমেরিকা আসুক, ডিক্লেয়ার দেখ। এবং ইরানিয়ানরাও কিন্তু চায়, এবং তারা কিন্তু প্রভোগ করেছে, তার 2বার ইরান আপনার আমেরিকান এম্বাসিকে তারা বন্ধ করেছে, আমেরিকান এম্বাসি তারা মিসাইল দিয়ে আঘাত করে ইসরায়েলে তারা শাটডাউন করে দিছে। তারপরেও কিন্তু তারা এটা রিটালিয়েশন বা আচ্ছা, তারা আচ্ছা। ডিক্লেয়ার দেয় নাই। আমি আমি এই ব্যাপারটা খেয়াল করি নাই। যাক, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। আসুক না আসুক, ইসরায়েল যেন
মাটির সাথে মিশে যায়, ওখানে যেন কোনো সেটেলার না না থাকে, সেই দোয়া করি। আচ্ছা, আমার সেকেন্ড লাস্ট প্রশ্ন হচ্ছে, চায়না থেকে কয়েকটা প্লেন ইরানে নেমেছে, অনেকে বলছে এর ভিতরে যুদ্ধের অস্ত্র আছে। কি আছে বলে আপনি মনে করেন? প্লেন ভরে তো আর বড় বড় মিসাইল টিসাইল বা অন্য কিছু আনা যায় না মনে হয়। আমার মনে হয় যেগুলো, এবং ওগুলো ইরানের এখনো মানে প্রচুর আছেও। যেটা ইরানের নাই হয়তো সেই সমস্ত জিনিস, যেমন ধরেন ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জিনিসপত্র, বা জ্যামিং ইকুইপমেন্ট, এই ধরনের জিনিসগুলো মনে হয় যে ওরা সাপ্লাই দিচ্ছে বলে। বোধ আপনার আহ, রাশিয়া এবং চায়না বোথ, আপনি বোধহয় দেখেছেন যে, দেখেন, আমি ওদের শুধুমাত্র একটা ওই যে নাভাতিন এয়ার ঘাঁটির ওখানেই ওদের যে এয়ার, যে ডিফেন্স, মিসাইল ডিফেন্স, ওইটাকে কিন্তু ইরান পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অন্যগুলো কিন্তু আর টাচও করে নাই। কিন্তু আপনি যদি দেখেন ওদের মিসাইলগুলো, বিশেষ করে অ্যারো মিসাইলগুলো উড়ে এসে ওদের ঘাড়েই পড়তেছে কিন্তু। আমি এরকম কয়েকটা দেখলাম। একটা হলো যে ওদের ইরানিয়ান মিসাইল আসার আগেই ওদের অ্যারো মিসাইল গুলো ফায়ার হচ্ছে, বেশ আগেই আর কি, জি। হয়ে আবার ওদের ঘাড়েই পড়তেছে। আবার ওরা ফায়ারিং শেষে পড়তেছে। এবং আরেকটা দেখলাম যে ওদেরই একটা মিসাইল ওদের আরেকটা মিসাইলকে ঘায়েল করতেছে। মানে অ্যামেজিং আর কি। এগুলো বোধহয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এবং এগুলো হয়তো আমারও তাই মনে হয় যে রাশা জ্যামিং রাশা ইকুইপমেন্ট আছে। এগোছে। জি। এগুলো দেখে খুব আনন্দ পেলাম আর কি সেদিন। জি, জি ভাই। জি খুব ভাই, মজা আমরা পেলাম আর কি। আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমার আর একটা বড় প্রশ্ন আর কি, কিন্তু সংক্ষেপেই দিতে হবে যেহেতু আর সময় নেই। আমাদের ইসলামী রাষ্ট্রগুলা বা উলেমারা কি করছে? উলেমারা দেখেন, গাজা যুদ্ধ থেকে কোনো ডাক দেয় না যে গাজাকে বাঁচানো আমাদের ফরজ, এটা কিন্তু বলে নাই। তারা বলছে আপনি যে কোনো আলে, বড় বড় ইয়াসির কাজী বা মানে বিভিন্ন আলেমের ভিডিও দেখুন, বলে তারা কিভাবে শেষ হবে, ইমাম মেহেদী কিভাবে আসবে, আহ ইন্ডিয়ার যুদ্ধটা কিভাবে হবে, এইগুলা বলতেছে। কিন্তু তারা যে আমাদেরকে যা- মানে বলবে যে না তোমরা গাজাতে যেয়ে গাজাকে হেল্প করে, এটা কিন্তু কোনো আলেম বলে। এক নম্বর কথা। আর দুই নম্বর কথা, দেখেন এই যে যুদ্ধ শুরু হয়ে গেল, এখন কিন্তু আমার মুসলিম বিশ্ব শুধু পাকিস্তান বলেছে আমরা তোমাদের সঙ্গে আছি। সিরিয়া, জর্ডান, ইজিপ্ট, সৌদি আরব, টার্কি সবাই তো ইসরায়েলকে সাপোর্ট করতেছে যুদ্ধে। এটা এটা কি মানে আমাদের উম্মার কি হবে? আপনি তো উম্মা উম্মা কথাটা বলেন, আমাদের উম্মা বললে কোনো কিছু কি আছে নাকি না? মানে হচ্ছেটা কি? অনেকগুলো প্রশ্ন করলেন। আপনার তুরস্ক দিয়ে আসি। এই যুদ্ধটা, এই যে আজকে যে আম, ইসরায়েলের যে যা কিছু করতে পারছে, এই যে ইরানের যে বমিং গুলো করতে পারছে, এটা তুরস্ক ছাড়া তো করতে পারতো না। তুরস্ক যদি সিরিয়াকে ইসরায়েলের হাতে না তুলে দিত, এবং এখন তো বোঝাই যাচ্ছে যে এই উদ্দেশ্যেই এ, এ, তুরস্ক এটা করেছে না। কেমন বড় এরদোগানি হচ্ছে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আমার মতে আর কি। সারা এই মুসলিম বিশ্বের মধ্যে ওই হলো সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। মুখে মিষ্টি কথা, কিন্তু আপনার এই আহ, ইসরায়েলকে আপনার ওরা আহ, ইরানকে ধ্বংস করে ইসরায়েলের প্রতিষ্ঠা, এটা হলো তাদের ইচ্ছা। আমি আপনাকে তাহলে কাউন্টার একটা প্রশ্ন করি। আপনি একদম মানে মানে মুক্ত মনে ওটা জবাব দেন। জি। আপনি কি মনে করেন যে ইসরায়েলের ধ্বংস হোক, এটা আরবরা চায়? আমাকে আমাকে বলতে না, না, হবে না, আপনি। কোনোভাবেই চান। তারা তো হ্যাঁ। ইসরায়েলকে সহযোগিতা করছে। ওরা হুম, সৌদি আরব, জর্ডান, ইজিপ্ট হুম, ইসরায়েলি মিসাইল হুম, গুলোকে হুম, আকাশেই ভূপাতিত করতেছে। তার মানে তারা ইসরায়েলের সঙ্গে। ইভেন হুম, এরডোগান তো ইসরায়েলের পক্ষে সবসময় কথা বলে। এবং কালকে একটা ভিডিওতে দেখলাম এরডোগানের ছেলের নাকি বিজনেস আছে ইসরায়েল। তো হ্যাঁ, হ্যাঁ, তারা ওদের কোনোভাবেই ইসরায়েলের বন্ধু, তারা ইরানের বন্ধু এখন না তারা। এখনো ওদের তো কনসুলেট তো এখনো আছে তো। জি। ও টার্কির তো। কনসুলেট তো এখনো আছে। জি, জি। টার্কি, আজারবাইজান, ওদের কনসুলেট তো এখনো আছে। মরক্কোর বোধহয় এখনো আছে। মরক্কো তো, মরক্কো সবচেয়ে আর একটা বেইমান হচ্ছে মরক্কো। হ্যাঁ, না, সবাই মানে সবাই সবাই। আনবিলিভেবল। হুম, হুম, হুম। আমাদের না হয় এবং দেশ হিসাবে না হয় না আসলো, কিন্তু আমাদের উলেমারা কি একবারও বলতে পারতো না? আচ্ছা, আমাদের ওলেমাদের কথা বললেন, এখন আপনি বলেন। আমি জানি না, আমি যতদূর জানি আর কি, ওরা কি একবারও হাত তুলে, কিছু না, হাত তুলে শুধু বলছে যে আল্লাহ ইরানকে সফলতা দাও, এ কথা তারা বলবে? আপনি আপনি বলেন আমাকে।
না, এটা তো এইটুকু শুধু এটা তারা তো কি শিয়া কখনো বলতে সুন্নির পারে? ব্যাপার না তো, সে কোনো ব্যাপার না, এটা তো আমাদের ব্যাপার। এটা তো আমরা হলো, পলিটিক্যাল ব্যাপার। আমি তো বলে আমাদেরকে, আমাদের জীবনের মূল্য এই এই মৌলবীরাই তো আমাদেরকে বিক্রি করে দিছে এদের কাছে। আমাদের জীবনের মূল্য এদের কুকুরের থেকেও তো আমাদের কম। আপনি যদি যে চুক্তিগুলো আরবরা করে এই আমেরিকানদের সাথে, আপনি চুক্তির এগুলো পড়ে দেখেন। এই যে আমি যে চুক্তির কথা বললাম, এটার নাম হলো সোফা, যে আপনার ইরানিয়ান যে যে চুক্তিটা ছিল আপনার এই 60-এর দশকে, আপনার যেটার সমালোচনা আপনার ইমাম খোমেনি করেছিলেন। SOF এ নামে একটা চুক্তি করে, আপনি একই সিমিলার চুক্তি, এখনকার চুক্তি তো আরো জঘন্য চুক্তি। তো এখন মানে সেই আহ, সেখানে আমাদের ওলেমারা কি ভূমিকা বলেন? তারা কি কখনো আমাদেরকে না ইভেন না, এই কিছুই বলে চিন্তা নাই। চেতনার দেখেন, মধ্যে? দেখেন কাতারে যখন গেল, কাতারের মহিলারা চুল নাড়ায় নাড়ায় হ্যাঁ, চুল নাড়ে, ট্রাম্পকে হ্যাঁ, চুল দেখানো হারাম। বলতো, হ্যাঁ হ্যাঁ। হুম হুম এটা হুম। কিভাবে এই কাজটা করলো? আমি আমি আর রিয়েলি শক। তো এখন আহ, পারভেজ ভাই, আপনি আর 1 মিনিটের ভিতরে যদি যা বলতে চান যুদ্ধ নিয়ে, যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বলতে পারেন। আমাদের সময় একদমই শেষ। মানে ইরান, মানে যা হয়েছে এটা, আমি তো বলি এটা মিরাকলের মতো হয়েছে। আপনি কি ভাবতে পেরেছেন 7 দিন আগে যে ওরা যে গাজার উপরে যে 1.5 বছর ধরে যে হত্যাকাণ্ড চালাচ্ছে, যে অবস্থা, তার স্বাদ তাদেরকে গ্রহণ করতে হবে? না, টু বি এবং ভেরি অনেস্ট, নো নো। এটা কেউ ভাবে নাই, ওরাও ভাবে নাই, আমরাও ভাবি নাই কেউ। কিন্তু দেখেন আল্লাহ ওই যে আহ, আহ, ওয়া ইয়াম করুনা, ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়া খায়রুল মাকিরিন, ওয়া ওয়া খায়রুল খায়রুল মাকির, মাকিরিন। আল্লাহু খায়রুল মাকিরিন না? জি জি তারাও জি। পরিকল্পনা করতেছে, আল্লাহ পরিকল্পনা করতেছে, এবং আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। পরিকল্পনা, জি ওদের অবস্থা, ওদের অবস্থা এখন এরকমই, গাজাকে যে জি জি করেছিল। জি জি। এখন আমার মনে হচ্ছে আল্লাহ ওদেরকে সেইটার স্বাদ ওদেরকে ভোগ করাবেন আর কি, জি জি ভাই, আমার অনেক মনে হয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহ আবার প্রমাণ করলেন, উনি বলেন কুন আর ফাইয়া কুন, উনি বলেন হও আর তা হয়ে যায়। তা না হলে কোনোভাবেই এত সাকসেস আসতো না। তো অনেক ধন্যবাদ।